গরম গরম ভাত বা রুটির সাথে যদি থাকে এরকম একটা ঢেঁড়স চিংড়ি রেসিপি, তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ঢেঁড়স চিংড়ি রেসিপি শেয়ার করব। খুব সাধারণ আর খুব সহজভাবে আজকে আমি রান্নাটা করব। রান্নাটা খুব সহজ আর সাধারণ হলেও রান্নার স্বাদ কিন্তু হবে একেবারে মুখে লেগে থাকার মতো। ঢেঁড়স চিংড়ি হয়তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্নাটা করব এই পদ্ধতিতে একবার হলেও রান্না করে দেখো। রান্নার জন্য ঢেঁড়স আমি আগে থেকে কেটে নিয়েছি। ছোট ঢেঁড়সগুলো আমি গোটা রেখেছি আর বড় ঢেঁড়সগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। একই সাথে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। আমি এখানে আমার প্রয়োজন মতো চিংড়ি মাছ রান্নাতে ব্যবহার করব। তোমরা যখন রান্নাটা করবে চিংড়ি মাছের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নেবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি তেলের মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমেই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। এবার আমি কেটে রাখা ঢেঁড়সগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢেঁড়সগুলো নাড়াচাড়া করে বেশ হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু আমরা ঢেঁড়সগুলোকে ভাজবো না, কারণ ঢেঁড়স যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে ঢেঁড়সের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ঢেঁড়সগুলো ভেজে নিয়েছি আর ঢেঁড়সের মধ্যে একটা হালকা ভাজার কালার চলে এসেছে। এবার আমি সমস্ত ভাজা ঢেঁড়সগুলো কড়াই থেকে নামিয়ে নেব। ঢেঁড়স এমনই একটা সবজি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেতে ভালোবাসি। ভাজা ঢেঁড়সগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আমি আবারও কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে আবারও গরম করে নিয়েছি। আগে থেকে আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে এবার অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একই সাথে আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আমি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেব। আমি রান্নাটা আলু দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। তবে অল্প একটু আলু দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে বাড়ির বাচ্চারাও খেতে পছন্দ করবে। আলুটা নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি সমস্ত ভাজা আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। সমস্ত ভাজা ঢেঁড়স আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। ফোড়নটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি ফোড়নের সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ ভালোভাবে নরমও হয়ে গেছে আর পেঁয়াজের গায়ে একটা সুন্দর ভাজার কালারও চলে এসেছে। আমি আগে থেকে রান্নার প্রয়োজন মতো অল্প একটু আদা আর রসুন আর সাথে একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য বেটে নিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো ব্যবহার করলাম। টমেটোর সাথেই আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সাথে টমেটোটা নাড়াচাড়া করে একটু নরম করে নেব। টমেটোটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, বাকিটা রান্না হওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। একই সাথে আমি ঝালের জন্য 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। একই সাথে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি মশলার সাথে চিংড়িগুলো দিয়ে দেব। আমি চিংড়ি মশলার সাথে কষিয়ে রান্না করব। তোমরা চাইলে কিন্তু চিংড়িগুলো আলাদা করে ভেজেও রান্না করতে পারো। তবে চিংড়ি যদি এইভাবে মশলার সাথে কষিয়ে রান্না করা হয় তাহলে চিংড়ির ভিতর পর্যন্ত রান্নার সমস্ত তেল মশলা চলে যাবে আর তার জন্য রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দারুণ হবে। তোমরা যদি এইভাবে কখনো রান্না করে না থাকো তাহলে অবশ্যই এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। চিংড়ি আর মশলা আমি একসাথে 3-4 মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিংড়ির সাথে মশলাটা আরও ভালোভাবে পাক হওয়ার জন্য কড়াইটা আমি আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। মশলাটাও বেশ ভালোভাবে পাক হয়ে গেছে আর চিংড়িগুলোও বেশ ভালোভাবে সুন্দর করে মশলার সাথে পাক হয়ে গেছে।
আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ভেজে রাখা ঢেঁড়স আর আলু একসাথেই দিয়ে দেব। এবার আমি ঢেঁড়স আলুটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে যদি চিংড়ির সাথে ঢেঁড়স আলুটা কষিয়ে রান্না করো, তাহলে চিংড়ির যে সুন্দর মিষ্টি গন্ধটা ঢেঁড়স আলুর সাথে মিশে যাবে, তার জন্য রান্নার গন্ধটা এতটা ভালো হয়। বন্ধুরা, তোমরা যতক্ষণ না নিজেরা রান্না করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। সব কিছু আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিলাম, কারণ রান্নাটা আমি একটু ঝোল রেখে করব। তোমরা কিন্তু চাইলে গামাখা করেও রান্নাটা করতে পারো। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। ঢেঁড়স আলু চিংড়ি সব কিছু সুন্দরভাবে সুসিদ্ধ হওয়ার জন্য আমি এবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নেব। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে খুব সুন্দরভাবে ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়িগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে। আর এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, কারণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে তাহলে চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।